ইজি বিজ্ঞান বই থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই পর্বে ২০২৪ সালে ঢাকা বোর্ডের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটি অষ্টম অধ্যায় থেকে করা হয়েছে। তো আমরা প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হলো, পরিস্রবণ কাকে বলে? পরিস্রবণ কি বা পরিস্রবণ কাকে বলে? তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিস্রবণ বলে। মানে তরল এবং কঠিন পদার্থ যখন একসাথে মিশানো হয়ে থাকে সেখান থেকে, যেমন ধরো বালু হচ্ছে পানির মধ্যে আছে, সেখান থেকে আমি যদি বালুটাকে আলাদা করি, এই যে তরল আর কঠিন পদার্থ থেকে কঠিন পদার্থটাকে বালুটাকে আলাদা করতেছি, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে মূলত বলা হয় কি? পরিস্রাবণ। মাটি দূষণ বলতে কি বোঝায়? মাটি দূষণ বলতে কি বোঝায় সেটা হচ্ছে মাটির একটা স্বাভাবিক বৈশিষ্ট্য আছে। এখানে কিছু পরিমাণে হচ্ছে বায়বীয় পদার্থ থাকবে, তারপরে হচ্ছে কিছু পানি থাকবে, তারপরে ধরো কিছু অণুজীব জন্মাবে, এখানে কিছু পুষ্টিগুণ থাকবে। যদি এই সমস্ত জিনিসগুলা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন তাকে আমরা মাটি দূষণ বলি। মাটি দূষণের অনেকগুলা কারণ থাকতে পারে। নদী ভাঙন থেকে শুরু করে সমুদ্রের নোনা পানি মাটিতে বা স্থলভাগে চলে আসা, তারপরে প্লাস্টিক বা বিভিন্ন রকম হচ্ছে তোমার কেমিক্যাল ব্যবহার, শিল্প কলকারখানার বর্জ্য, এরকম অনেক কারণ থাকতে পারে। কিন্তু দূষণ বলতে কি বুঝাবে? মাটির যে স্বাভাবিক বৈশিষ্ট্য, স্বাভাবিক গুণাগুণ, সেই গুণাগুণটা যদি কোনো কারণে নষ্ট হয়, সেটাকে আমরা মাটি দূষণ বলে থাকি। খেয়াল করে দেখো আমরা অ্যান্সারটা কিভাবে সাজিয়ে লিখতে পারি, যে যেসব অনাকাঙ্ক্ষিত উপাদানের অনুপ্রবেশের ফলে, মানে ওই যে যেটা বললাম যে কলকারখানার হচ্ছে বর্জ্য, বিভিন্ন রকম কেমিক্যাল অনুপ্রবেশের ফলে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে এবং মাটিতে থাকা অণুজীব এবং উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় না ও ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে মাটি দূষণ বলে। শিল্প কারখানা ও গৃহস্থালী বর্জ্য, তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ, অতিরিক্ত পলি ছাড়াও খনিজ পদার্থ আহরণ দ্বারাও মাটি দূষিত হতে পারে। তাহলে প্রথমে জিনিসটা হলো মাটি দূষণ বলতে আলটিমেটলি কি বোঝায়। এরপরে ব্যাপারটা হচ্ছে যে মাটি দূষণের ফলে কি ঘটে এবং মাটি দূষণের কারণ, তিনটা জিনিসই কিন্তু আমরা এই যে ৩-৪টা লাইনে হচ্ছে ব্যাখ্যা করেছি। খুব চমৎকার একটা উত্তর হবে যদি এইভাবে তুমি লিখতে পারো। জাস্ট একবার ভালো করে পড়ে নিলেই হলো। আচ্ছা, এরপরে হচ্ছে চিত্রে ওয়াই উপাদানটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। এখানে একটা মাটির বিভিন্ন রকম উপাদানের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ওয়াই বলতে হচ্ছে 25%। মাটির মধ্যে 25% থাকে হচ্ছে বায়বীয় পদার্থ, 25% থাকে বায়বীয় পদার্থ। তাহলে ওয়াই উপাদানটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা বলতে বোঝানো হচ্ছে বায়বীয় পদার্থের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, চলো আমরা অ্যান্সারটা কিভাবে লিখতে পারি। ওয়াই উপাদানটি হলো বায়বীয় পদার্থ। উদ্ভিদ ও মাটিতে থাকা অণুজীবের জন্য বায়বীয় পদার্থ খুবই প্রয়োজনীয়। মাটির কণার মধ্যকার ফাঁকা স্থানে পানি ও বাতাস থাকে। মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলে থাকা গ্যাসের বিনিময় হতে থাকে, অর্থাৎ বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে চলে আসে। এই প্রক্রিয়াকে মাটির বায়ুবায়ন বলা হয়ে থাকে। এই যে বায়ুবায়ন, এটা কিন্তু অনেক সময় ডেফিনেশনের আকারেও আসতে পারে যে বায়ুবায়ন কাকে বলে। এমসিকিউ তো অনেক সময় এসে থাকে, তো এটা একটু ভালো করে মনে রাখবা। প্রথম জিনিসটা হচ্ছে ওয়াই উপাদানটি হচ্ছে বায়বীয় পদার্থ। আর এই বায়বীয় পদার্থ মাটির যেই কণাগুলো আছে, কণাগুলোর ফাঁকে বাতাস এবং পানি অবস্থান করে এবং কখনো কখনো, মানে কখনো না, স্বাভাবিক প্রক্রিয়ায় মাটির যে বায়বীয় পদার্থ আছে সেটা বাতাসে যায়, আবার বাতাসের মধ্যে যে বায়বীয় পদার্থ বা গ্যাসগুলো আছে সেগুলো মাটিতে যায়। এই যে ক্রমান্বয়ে একজন আরেকজনের জায়গায় যাওয়া বা একটা আরেকটার জায়গায় যাওয়া, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে বায়ুবায়ন। মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। মাটিতে থাকা কিছু অণুজীবের জন্ম আর বেড়ে ওঠার জন্য অক্সিজেন অত্যাবশ্যক। অক্সিজেন পানিতে অদ্রবণীয় অনেক খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় পদার্থে পরিণত করে, যা পরে মাটিতে থাকা পানিতে দ্রবীভূত হয় এবং পরে উদ্ভিদে স্থানান্তরিত হয়। এই যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই যে এই জায়গাটা, যে আমাদের ওয়াই উপাদানের গুরুত্ব কেন। মাটিতে থাকা কিছু অণুজীবের জন্ম আর বেড়ে ওঠার জন্য অক্সিজেন আবশ্যক। যেহেতু ও প্রাণী, তাহলে তার অক্সিজেন প্রয়োজন হবে। তাহলে এই যে মাটিতে থাকা কিছু অণুজীবের জন্ম আর বেড়ে ওঠার জন্য কি অক্সিজেন আবশ্যক। অক্সিজেন পানিতে অদ্রবণীয় অনেক খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় পদার্থে পরিণত করে। মানে অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে সেটাকে কি করে, দ্রবণীয়, পানিতে দ্রবণীয় উপাদানে পরিণত করে, যা পরে মাটিতে থাকা পানিতে দ্রবীভূত হয়। মানে ওই যে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয় উপাদানটাকে তোমার অক্সিজেন কি করতেছে, ভেঙে পানিতে দ্রবীভূত করে দিচ্ছে। এই দ্রবীভূত হওয়ার পরে, অর্থাৎ পানির সাথে মিশে যাওয়ার পরে, সেটা উদ্ভিদ গ্রহণ করতেছে। উদ্ভিদ গ্রহণ করে তার পুষ্টি গুণাগুণ হচ্ছে মিটাচ্ছে। তার মানে এসব কারণে মাটিতে বিদ্যমান বায়বীয় পদার্থ মাটিস্থ অণুজীব এবং উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয়। সর্বশেষ ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করে থাকি, ঘতে বলা হয়েছে জাতীয় উন্নয়নে এক্স উপাদানটি কতটুকু ভূমিকা রাখে। এই যে এক্স বলতে 45% বোঝানো হয়েছে। মাটিতে 45% থাকে হচ্ছে খনিজ পদার্থ, মাটিতে 45% থাকে হচ্ছে খনিজ পদার্থ, এবং খনিজ পদার্থ আমাদের প্রত্যেক জীবনে
অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমাদের যে আজকে সভ্যতা দাঁড়িয়ে আছে, এই সভ্যতা টোটালি খনিজ পদার্থের উপরে দাঁড়ানো আছে। যেমন আমরা ঘরবাড়ি তৈরি করি, তাই না? বিভিন্ন রকম দালান তৈরি করি। এই দালান তৈরি করার জন্য আমাদের চুনা পাথরের প্রয়োজন হয়। সেখান থেকে হচ্ছে সিমেন্ট তৈরি হয়, তারপর হচ্ছে আরো বিভিন্ন উপাদান তৈরি হয়। সেগুলা থেকে হচ্ছে যে আমরা ঘরবাড়ি তৈরি করতে পারতেছি। আমরা যে হচ্ছে প্রত্যেক জীবনে হচ্ছে যে ইলেকট্রিসিটি ব্যবহার করতেছি, ইলেকট্রিসিটি কোত্থেকে উৎপাদন হয়? কয়লা থেকে উৎপাদন হয়, ইলেকট্রিসিটি গ্যাস থেকে উৎপাদন হয়। এই কয়লা, গ্যাস কোত্থেকে আসে? খনিজ পদার্থ থেকে আসে। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন রকম হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতির যেই উপাদানগুলা, সেগুলো আমরা খনিজ পদার্থ থেকে পেয়ে থাকি। তারপরে এরকম আরো নানা রকম মানে খনি থেকে উত্তোলিত পদার্থ দিয়েই মূলত আজকের সভ্যতা দাঁড়ানো। তো এটাকে একটু সুন্দর করে গুছিয়ে আমরা লিখতে পারি। আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করে দেখো। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত উপাদান মাটিতে উপস্থিত এক্স উপাদানটির শতকরা পরিমাণ হচ্ছে 45 ভাগ। অর্থাৎ এক্স উপাদানটি মাটিতে বিদ্যমান খনিজ পদার্থকে নির্দেশ করছে। খনিজ পদার্থের নানা ধরনের ব্যবহার রয়েছে যা জাতীয় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। ম্যাগনেটাইট লোহা তৈরিতে ব্যবহৃত হয়, যে একটার কথা বলা হয়েছে। ম্যাগনেটাইট একটা খনিজ পদার্থ, এটা লোহা তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। চুনাপাথর ঘরবাড়ি তৈরিতে ব্যবহার হয়। চুনাপাথর ঘরবাড়ি তৈরিতে ব্যবহার হয়ে থাকে। এটি ব্যবহার করে অ্যাসিডিক মাটিকে প্রশমিত করা হয়। অর্থাৎ চুনা মাটি, চুনা পাথর এটাকে যখন হচ্ছে অ্যাসিডিক মাটিতে মিশানো হয়, যেহেতু এটা ক্ষারীয় হয়ে থাকে, অ্যাসিডিক মাটিতে মিশানো হয়, তখন সেখানে অ্যাসিডের পরিমাণ কমে আসে। তারপরে কোয়ার্টজ কাপ, সিরিজ কাগজ, রেডিও বা ঘড়ি তৈরিতে ব্যবহৃত হয়। সিলভার বা রূপার গহনা ও ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়। মাইকা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। জিপসাম সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে কাঁচামাল, ধাতব প্যারাসাইট, সালফার এবং নানা রকম ধাতু তৈরিতে ব্যবহার হয়। সোনা ও হীরা গহনা তৈরিতে ব্যবহৃত হয়। গ্যাস, কয়লা, পেট্রোল জ্বালানি হিসেবে রান্নার কাজে, গাড়ি ও শিল্প কলকারখানায় ব্যবহৃত হয়। উপরোক্ত এইসব খনিজ পদার্থ ব্যবহারে জাতীয় উন্নয়নে এবং অর্থনৈতিক উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখে। তার মানে এখানে দেখো ছোট্ট করে সমস্ত উপাদান নেওয়া হয়েছে। আমরা যে ধাতব জিনিসপত্র ব্যবহার করে থাকি, সেগুলো খনি থেকে প্রাপ্ত তোমার হচ্ছে উপাদান থেকে তৈরি করা হয়ে থাকে। তারপরে আমরা যে বৈদ্যুতিক নিরোধক যে যন্ত্রপাতিগুলো তৈরি করি, সেটাও হচ্ছে খনি থেকে প্রাপ্ত খনিজ উপাদানের মাধ্যমে তৈরি করি। আমরা যে হচ্ছে তোমার ওই যে ধাতব মুদ্রাগুলো তৈরি করি অথবা গহনা ব্যবহার করি, সেগুলো খনি থেকে পাওয়া যায়। তেল, গ্যাস সেগুলোও খনি থেকে পাওয়া যায়। তারপরে তোমার ধরো হচ্ছে লোহা, তারপরে হচ্ছে যে এই যে উপাদানগুলো, এগুলো আমরা খনি থেকে পেয়ে থাকি। তার মানে আমাদের আজকের সভ্যতা যেখানে দাঁড়িয়ে আছে, সভ্যতা যেই বিষয়ের উপর নির্ভর করে, সেই সমস্ত বিষয় কিন্তু হচ্ছে আমরা খনি থেকে পাচ্ছি। তার মানে এই যে এক্স উপাদানের কথা বলা হয়েছে, এই এক্স উপাদান জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্নে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 নিয়ে আলোচনা করব। সেই পর্ব তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আর এই প্রশ্নগুলো খুব সুন্দর করে লিখিত আকারে যদি পেতে চাও, তাহলে তোমরা ইজি বিজ্ঞান বইটি সংগ্রহ করে ফেলবে।